আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের গত ক্লাসে আমরা প্লাস্টিড এবং নিউক্লিয়াস এটা শেষ করেছিলাম। আজকের ক্লাসে তোমাদের যেটা পড়াবো সেটা হলো ক্রোমোজোম। ক্রোমোজোম শব্দটা তোমরা 8, 9, 10 এই 3 ক্লাসে খুব ভালো মতো পরিচিত হয়েছে ক্রোমোজোম শব্দের সাথে। এখন আসলে জিনিসটা কি এই সম্পর্কে আমাদের ডিটেলস জ্ঞান অর্জন করা দরকার। তোমাদের এই এইচএসসি বইয়ে, এইচএসসি বায়োলজি ফার্স্ট পেপার, এই বইয়ে ক্রোমোজোমের ডিটেলস দেওয়া আছে, অনেক বেশি ইনফরমেশন দেওয়া আছে। এই ইনফরমেশনগুলো নিজে নিজে পড়ে মুখস্থ করে ফেলতে হবে। যতটুকু বুঝার আমরা ততটুকু আজকে পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে? এখন এই জিনিসটা আসলে কি? ক্রোমোজোম শব্দটার নাম শুনেছি, এটা কোথায় থাকে? এটা জীব মানে কোষ থাকতে হবে, এবং কোষ মানে তোমার সাইটোপ্লাজম থাকবে, নিউক্লিয়াস থাকবে, হ্যাঁ, এই জিনিসগুলো থাকতে পারে। হ্যাঁ, এখন এমন কোনো কোষ আছে যেগুলোতে কোনো নিউক্লিয়াস থাকে না, এরকমও কোষ আছে, তবে সেটা খুবই কম, সেটা উদাহরণ না। বেশিরভাগ কোষেই নিউক্লিয়াস থাকে। এখন এই নিউক্লিয়াসে খেয়াল করো, এই নিউক্লিয়াসের ভেতরে কি কি থাকে আমরা গত ক্লাসগুলোর মধ্যে দেখেছিলাম। এখন আমরা দেখেছিলাম যে এই নিউক্লিয়াসে খেয়াল করো, যে এটা নিউক্লিয়াস যদি হয় তাহলে এই নিউক্লিয়াসের যেটা বাইরের আবরণী সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এই মেমব্রেনের কোনো জায়গাতে এরকম ছিদ্র থাকে, মানে এরকম রন্ধ্র থাকে, এগুলোকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। গত ক্লাসে পড়া বলতেছি। তাহলে এই জিনিসগুলো আর কি কি থাকে আমরা গত ক্লাসে দেখেছিলাম, এবং এইগুলা ক্লাস 8 এর বইয়ে, 9 এর বইয়ে, 10 এর বইয়ে খুব ভালো মতো দেখেছি। তাহলে এইখানে একটা নিউক্লিওলাস থাকবে, হ্যাঁ, নিউক্লিওলাস থাকবে। আবার সুতার মতো এরকম সুতার মতো পেঁচানো, মানে হুবহু সুতার মতো ধরো এইরকম একটা গঠন থাকবে। এরপরে লিকুইড থাকবে, যেটা নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। এই জিনিসগুলো ক্লাস 6 এর বিজ্ঞান বইয়েও আছে। তাহলে এই যে ক্রোমাটিন জালিকা, যেটা সুতার মতো, এটার নাম হলো ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার রন্ধ্র। এই জিনিসগুলো তোমরা ইন ডিটেইলস তোমরা জেনে আসছো, হ্যাঁ, 8, 9, 10 এর বই এগুলো খুব ভালো মতো জেনে আসছো। এখন ক্রোমোজোম কোথায় থাকে? প্রতিটা কোষে যে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াস কখনো সুগঠিত হতে পারে, কখনো সুগঠিত নাও হতে পারে, যেটাই হোক, কিন্তু নিউক্লিয়ার রেটিকুলাম থাকতেছে বা ক্রোমাটিন তন্তু থাকতেছে বা ক্রোমাটিন জালিকা, একই নামই। এখন হয় কি, কোষের একটা বৈশিষ্ট্য হলো যে এই কোষটা বিভাজিত হয়ে দুটো বা চারটা কোষে পরিণত হয়। তাহলে প্রতিটা কোষের একটা বৈশিষ্ট্য হলো বিভাজন হতে হবে। হ্যাঁ, কিছু কিছু উদ্ভিদে বা প্রাণীতে কিছু কিছু স্থায়ী কোষ আছে, সেগুলো কখনো বিভাজিত হয় না, সেগুলো স্থায়ী হয়ে যায়। সেগুলোর কথাও সেগুলোর মধ্যেও এগুলো থাকে। তাহলে যখন সেগুলো হয়তো কোনো এক সময় বিভাজনে সক্ষম ছিল, কিন্তু এখন বিভাজনে অক্ষম, সেটাকে আমরা স্থায়ী কোষ বলি, পার্মানেন্ট টিস্যু কোষ বলি। তাহলে এই কোষ যখন বিভাজিত হয় তখন এই নিউক্লিয়াসটাও বিভাজিত হয়। এখন এই বিভাজিত হওয়ার কিছুক্ষণ পূর্বে একটা আমরা বিভাজন অধ্যায় পড়বো, কোষ বিভাজন অধ্যায় পড়বো। ওই চ্যাপ্টারে আমরা এটা খুব ভালো মতো দেখবো ইনশাআল্লাহ। তাহলে এই যে কোষ বিভাজিত হচ্ছে, এই বিভাজনের কিছুক্ষণ পূর্বে এই যে নিউক্লিয়ার জালিকা বা ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন তন্তু, একই কথা, সুতার মতো, এই জিনিসগুলো জায়গায় জায়গায় ভেঙে যায়। হ্যাঁ, ধরো একটা জায়গায় জায়গায় ভেঙে গেল। এখন কোন জায়গায় ভাঙবে এটা একটা কথা, এটার একটা নির্দিষ্ট জায়গা আছে, ওই জায়গাতেই ভাঙতে হবে। হ্যাঁ, ধরো এটা একটা পরিপূর্ণ সুতা ছিল, একটা লম্বা সুতা, এরকম প্যাসনিয়া ছিল নিউক্লিয়াস, এরকম ধরো এরকম সুতা। ধরো আমি উদাহরণের জন্য বললাম যে এই সুতাটা এতটুকু। হ্যাঁ, এখন এই সুতাটা জায়গায় জায়গায় ভেঙে যাচ্ছে, এই সুতাটা জায়গায় জায়গায় ভেঙে যাচ্ছে। দেখো, জায়গায় জায়গায় ভেঙে যায়। কখন ভেঙে যায়? কোষ বিভাজনের কিছুক্ষণ পূর্বে ভেঙে যায়। ভেঙে দেখো এখানে কয়টা সুতা তৈরি হলো? একটা থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা হলো। ঠিক আছে? তাহলে 14টা ক্রোমোজোম হয়ে গেল। এই যে সুতাগুলো ভেঙে 14টা ক্রোমোজোমে বিভক্ত হবে। ঠিক আছে? তাহলে ক্রোমোজোমটা আসলে কোথা থেকে তৈরি হয় এটা আসলে তোমরা বুঝতে পারছো। এখন এই জিনিসগুলো কে আবিষ্কার করে, কত সালে আবিষ্কার করে, এই জিনিসগুলো তোমাদের মুখস্থ করে নিতে হবে। কে নামকরণ করে,
এই জিনিসগুলো তোমাদের খুব ভালো মতো মুখস্থ করে নিতে হবে। তাহলে আমরা দেখলাম যে কোথা থেকে ক্রোমোজোমটা তৈরি হয়। এখন যখন এই সুতার জায়গায় জায়গায় ভেঙে যায় তখন এই কোষটার কি ঘটনা ঘটে বা এই নিউক্লিয়াসের কি ঘটনা ঘটে সেটা দেখো। ধরো এটা 14টা ক্রোমোজোম হয়েছে, এই সুতার এটা এখান থেকে 14টা ক্রোমোজোম হয়েছে। হ্যাঁ, তাহলে এর ভেতরে কি ঘটনা ঘটে, এর ভেতরে যেগুলো থাকে সেটা আমি একটু দেখাই পরিষ্কার করে, তাহলে তোমাদের জন্য বোঝার সুবিধা হবে। মুছে দিলাম। আচ্ছা, এখানে একটা নিউক্লিয়াস ছিল সেটাও দিলাম। যে সুতাগুলো ছিল সেই সুতাগুলো ভেঙে ক্রোমোজোমে রূপ লাভ করে। কেমনে? ধরো এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। কয় জোড়া হয়েছে? 6টা হয়েছে। ছয়, 1 2 3 4 5 জোড়া হয়েছে। দেখো এখানে 7 জোড়া 14টা ক্রোমোজোম আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 13 14টা ক্রোমোজোম আছে। হ্যাঁ, তাহলে খেয়াল করো যে সুতাটা এরকম ছিল জায়গায় জায়গায় ভেঙে যায় না, তারা কি করে, তারা সম আকৃতির সোজা মানে সমান আকৃতির দুটা সুতা একসাথে মিলে জোড়া তৈরি করে। এখন বলবা যে কেন স্যার জোড়া তৈরি করে কেন? আসলে উন্নত যে জীবগুলো আছে সেটা উদ্ভিদ হোক এবং প্রাণী হোক, প্রতিটা জীবে ক্রোমোসোমগুলো এইভাবে জোড়ায় জোড়ায় অবস্থান করে। এগুলো ভেঙে যাওয়ার পর এইগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে। আমি তোমাদের যেটা বলতেছি সেটা হলো তোমাদের বই যে পড়াগুলো আছে পড়াগুলো লিঙ্ক বলে বুঝতে পারবো, কিন্তু যে জিনিসগুলো বোঝার আছে, জিনিসগুলো বই থেকে আসলো, কিভাবে আসলো, এটা তোমাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি। এটা খুব ভালো মতো ফলো করো, ভালো মতো দেখো, তাহলে আমার বিষয় বুঝতে পারবে। তাহলে উন্নত যে জীবগুলো আছে সেই জীবগুলোতে এইভাবে এই ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে। এখন স্যার ক্রোমোজোম যদি জোড়ায় জোড়ায় অবস্থান করে তাহলে ক্রোমোজোম কি কখনো সিঙ্গেল অবস্থান করে না? হ্যাঁ, ক্রোমোজোম কখনো কোনো কোষে বা কোনো জীবে সিঙ্গেল অবস্থান করতে পারে। যদি কোনো কোষে বা কোনো জীবে সিঙ্গেল এককভাবে ক্রোমোজোম অবস্থান করে তাহলে সেই কোষকে হ্যাপ্লয়েড কোষ বলে। সেই কোষকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড। এই শব্দটা মনে রাখতে হবে। এবং ক্রোমোজোম যদি জোড়ায় জোড়ায় অবস্থান করে সেই কোষকে বলবো না ডিপ্লয়েড। এখন হ্যাপ্লয়েডকে n দ্বারা প্রকাশ করা হয় আর ডিপ্লয়েডকে 2n দ্বারা প্রকাশ করা হয়। এটা মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, তাহলে ডিপ্লয়েড কি হ্যাপ্লয়েড কি এটা বুঝতে হবে। এখন এই ক্রোমোজোমগুলো যদি সিঙ্গেল অবস্থান করে এরকম, আমি এখানে জোড়ায় জোড়ায় দিলাম। হ্যাঁ, এখন আমি জোড়ায় জোড়ায় না দিয়ে আমি যদি সিঙ্গেল দিই, যে যার মতো অবস্থান করতেছে। এক 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 সিঙ্গেল অবস্থান করতেছে। যদি সিঙ্গেল অবস্থান করে তাহলে এরকম কোষকে আমরা বলবো হলো হ্যাপ্লয়েড কোষ। এবং এরকম যদি জোড়া জোড়া অবস্থান করে সেই কোষকে আমরা বলবো ডিপ্লয়েড কোষ। হ্যাপ্লয়েড কোষ এবং ডিপ্লয়েড কোষ ভালো মতো বুঝতে পারছো। যেই জীবের শরীরের কোষগুলো হ্যাপ্লয়েড, এখন তুমি বলবা স্যার একটা জীবে কি হ্যাপ্লয়েড ডিপ্লয়েড উভয় কোষ থাকতে পারে? না, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড উভয় কোষ থাকতে পারে না। যেগুলো দেহ গঠন করে যে কোষগুলো প্রত্যেকটা তোমাদের অবশ্যই হয় হ্যাপ্লয়েড হবে আর না হলে ডিপ্লয়েড হবে, যে কোনো একটা হবে। এখন আরেকটা প্রশ্ন, যে এই কোষগুলো থেকে কি কখনো হ্যাপ্লয়েড কোষ তৈরি হতে পারে? হ্যাঁ, হতে পারে। আমরা 9 এর বইয়ে পড়েছি, মিওসিস কোষ বিভাজন পড়েছি। মিওসিস কোষ বিভাজন সবসময় ডিপ্লয়েড কোষে হয়, কখনো হ্যাপ্লয়েড কোষে মিওসিস কোষ বিভাজন হবে না। এটা আমরা 9 এর বইয়ে পড়েছি। কোষ বিভাজন 8 এর বইও আছে, এইটা আমরা পড়েছি। তাহলে এখানে যে মিওসিস কোষ বিভাজন যদি এই কোষে ঘটে, এখান থেকে আরো 4টা কোষ তৈরি হবে, কারণ মিওসিস কোষ বিভাজনে একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হয়। কারণ বিভাজন মানে কি? বিভাজন মানে হলো যে প্রক্রিয়ায় একটা কোষ থেকে একাধিক কোষ তৈরি হচ্ছে সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে কোষ বিভাজন। এখন একাধিক কোষ যখন তৈরি হবে, একটা হ্যাপ্লয়েড ডিপ্লয়েড কোষ থেকে যখন হ্যাপ্লয়েড কোষ তৈরি হতে পারে,
এরকম একটা বিভাজন হলো মিওসিস। মিওসিসে একটা মাতৃকোষ থাকবে যেটা অবশ্যই ডিপ্লয়েড হতে হবে। তাহলে আমাদের শরীরে কি কখনো এরকম হয়? অবশ্যই হয়। কোথাও কোথাও এরকম হয়। কোথায় হয় আমরা অন্য ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। তাহলে ক্রোমোজোম বলতেছিলাম আমরা। ক্রোমোজোম তাহলে জিনিসটা কি আশা করি বুঝতে পারছো। এখানে ক্রোমোজোম নিয়ে আর কারো ধারণা অস্পষ্ট আছে এটা মনে করি না। তারপরে যদি ক্রোমোজোমের ধারণা অস্পষ্ট থাকে তাহলে তোমরা আমাকে জানাতে পারো। এখন এই জিনিসগুলো দেখো, এই ক্রোমোজোমগুলো আমি এখানে ছোট ছোট করে আঁকাইছি, একটু বড় করে আঁকানোর চেষ্টা করি। ধরো এই ক্রোমোজোম, জাস্ট এইটা, এই ক্রোমোজোমটা আমি যদি একটু বড় করে আঁকাই তাহলে কেমন দেখাবে? এরকম। এখন এখানে একমত দেখাচ্ছে, এখানে আরেকমত দেখাচ্ছে, এখানে একটু বড় করে জুম করে দেখাচ্ছে। এখন এই ক্রোমোজোমের মধ্যে কি কি থাকে এইটা খেয়াল করো। এই ক্রোমোজোমের মধ্যে যেটা থাকে সেটা হলো দেখো, দুই পাশে দুটো বাহুর মতো আছে, এটা বাহু বলে, পরিষ্কার বাহু বা আর, এই পাশে বাহু এটা। তাহলে খেয়াল করো, বলবো তাহলে এটা একটা বাহু, এটা একটা বাহু। মাঝখানে গোলাকার কি? মাঝখানে গোলাকার যেটা সেটার নাম তোমাদের মুখস্থ রাখতে হবে, নাম হলো সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার। এখন বলবো যে সেন্ট্রোমিয়ার শব্দটা কঠিন, অবশ্যই কঠিন, তারপর মুখস্থ রাখতে হবে। সেন্ট্রোমিয়ার তুমি কয়েকদিন পড়ো ঠিক মতো, তারই মুখস্থ দেবে। কারণ আর এই পড়াগুলো কঠিন হওয়ার কোনো সুযোগ নাই, কারণ অনেক আগে থেকে পড়ে আসতেছে, 6, 7, 8, 9, 10 এগুলোই পড়েছো। তাহলে একটা ক্রোমোজোমে দেখো সেন্ট্রোমিয়ার আছে মাঝখানে এবং বাহু আছে দুই পাশে, দুইটা বাহু আছে। হ্যাঁ, এখন বলবো যে স্যার ক্রোমোজোমে কি আর কিছু থাকে না? আরো কিছু থাকতে পারে। কোনো কোনো ক্রোমোজোমে থাকে, কোনো কোনো ক্রোমোজোমে থাকে। দেখা গেল যে আমি এই সেন্ট্রোমিয়ারটা মাঝখানে দিয়েছি, কোনো কোনো ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার মাঝখানে থাকে, এক প্রান্তে থাকে বা মাঝখানে কাছাকাছি থাকে। হ্যাঁ, এরকম থাকতে পারে। এখন আমরা একটু পরে এগুলো সেগুলো পড়বো। তবে এখন আমরা যেটা দেখতেছি ক্রোমোজোমে আর কি থাকতে পারে। ক্রোমোজোমে দেখো এই জায়গায় একটা কুঞ্চন খেয়াল করেছে, যেখানে সেন্ট্রোমিয়ার সেই জায়গায় একটা ক্রোমোজোমে কুঞ্চন মানে খাঁজ এরকম থাকতে পারে। তাহলে এটাকে আমরা বলবো সেন্ট্রোমিয়ার। আবার কোনো কোনো ক্রোমোজোমে দেখা যায় এই খাঁজের বাইরেও আরেকটা খাঁজ থাকতে পারে। ধরো এরকম এরকম আরেকটা খাঁজ থাকতে পারে। তাহলে এইগুলোকে বলা হচ্ছে গৌণ কুঞ্চন। এগুলোকে কি বলা হচ্ছে? গৌণ কুঞ্চন। মানে সেন্ট্রোমিয়ার খাঁজের বাইরে আরেকটা খাঁজ থাকে, সেগুলোকে বলবো আমরা গৌণ কুঞ্চন। বুঝতে পারছো? আচ্ছা, গৌণ কুঞ্চনের পর গৌণ কুঞ্চন সাধারণত ক্রোমোজোমের প্রান্তের দিকে থাকে। গৌণ কুঞ্চন সাধারণত ক্রোমোজোমের প্রান্তের দিকে থাকে এবং এই প্রান্তের সাথে প্রান্তের গৌণ কুঞ্চনের পরে যে জিনিসটা থাকে সেই জিনিসটা আসলে দেখতে একটু গোলাকার হয়। ধরো এরকম হয় এবং এইরকম যখন হবে সেটাকে বলবো হচ্ছে স্যাট। এই জিনিসটার নাম হচ্ছে স্যাট, স্যাটেলাইট। এখন সব ক্রোমোজোমে কি এরকম থাকে না? সব ক্রোমোজোমে এরকম থাকে না। কোনো কোনো ক্রোমোজোমে স্যাট থাকে, কোনো কোনো ক্রোমোজোমে স্যাট থাকে না। যেই সব ক্রোমোজোমে স্যাট থাকে সেই সব ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলবো। ঠিক আছে? আচ্ছা, কোনো কোনো ক্রোমোজোমে গৌণ কুঞ্চন থাকে, কোনো কোনো ক্রোমোজোমে গৌণ কুঞ্চন থাকে না। যেই সব ক্রোমোজোমে গৌণ কুঞ্চন থাকবে সেই সব ক্রোমোজোম স্যাট ক্রোমোজোম, স্যাটেলাইটও থাকবে। আচ্ছা, ক্রোমোজোমে খেয়াল করো। এখন আমরা দেখলাম ক্রোমোজোম জিনিসটা দেখতে কিরকম হয়, আশা করি বুঝতে পারছো। এবার আমরা খেয়াল করবো যে এই ক্রোমোজোমটা খেয়াল করো বাইরের একটা আবরণ আছে, বাইরের একটা আবরণ আছে। যদিও কোনো কোনো বিজ্ঞানী বলছে যে আসলে এই ক্রোমোজোমে কোনো বাইরের আবরণ বলে কিছু থাকে না। কোনো কোনো বিজ্ঞানী বলছে যে না, ক্রোমোজোমে বাইরের আবরণ থাকে, যেটার নাম হচ্ছে পেলিকন। পেলিকন বাইরের আবরণ। ঠিক আছে, বাইরের আবরণ থাকে। হ্যাঁ, আবার কোনো কোনো বিজ্ঞানী বলে আবরণ থাকে না। আচ্ছা, যেই সব বিজ্ঞানীরা বলছে যে বাইরের আবরণ থাকে তাদের মতে এই ক্রোমোজোমের ভেতরে ধাত্র থাকে, ম্যাট্রিক্স ধাত্র থাকে, এরকম থাকে, ম্যাট্রিক্স থাকে বা ধাত্র থাকে। মানে যেমন সাইটোপ্লাজম, কোষ ঝিল্লির পরের থেকে নিউক্লিয়াস পর্যন্ত যেই ম্যাট্রিক্স থাকে বা সাইটোপ্লাজম থাকে কিছুটা সেরকম এর ধাত্র থাকে। এখন ধাত্র কি দিয়ে তৈরি তাদের মধ্যে তারা কিছু মতামত দিচ্ছে, বই এগুলো পড়ে নিও। হ্যাঁ, আমি শুধু যে জিনিসগুলো তোমাকে বুঝতে হবে সেই জিনিসগুলো বলতেছি। তাহলে আমরা এটা দেখলাম ক্রোমোজোমে। হ্যাঁ, ক্রোমোজোম দেখতে কিরকম হয়, এর যে অংশগুলো থাকে সেগুলো আমি ডিটেলস বলতেছি না, কিন্তু এখানে আরো অনেক অংশ আছে ক্রোমোজোমের, আরো অনেক কিছু আছে, সেগুলো তোমরা রিডিং পড়ে বুঝতে পারবা। আচ্ছা, তাহলে আমরা এখন পর্যন্ত কি দেখলাম? দেখলাম যে একটা ক্রোমোজোম কিভাবে কোষের মধ্যে
থাকে, কোথায় থাকে, কোথায় পাওয়া যায়, কয়টা করে থাকে, হ্যাঁ কিভাবে থাকে সেটা দেখলাম। এখন খেয়াল করো যে এখন বলবা যে স্যার আপনি এখানে 14টা ক্রোমোজোম দিয়েছেন, এখন প্রতিটা পৃথিবীতে যত জীব আছে এরকম কি 14টা করে ক্রোমোজোম থাকবে? না। এটা কি ফিক্সড? না। 14টা কি ফিক্সড? না। তাহলে কয়টা করে থাকে? এটা এক এক জীবে এক এক রকম থাকে। মানুষের ক্রোমোজোম হলো 23 জোড়া, এখানে আমি 7 জোড়া দিয়েছি। মানুষের কোষে প্রতিটা কোষে যে নিউক্লিয়াস থাকে প্রতিটা নিউক্লিয়াসের মধ্যে এই ক্রোমোজোম থাকবে। ধরো মানুষের ধরো 30 বিলিয়ন কোষ আছে, তাহলে এই 30 বিলিয়ন কোষে 30 বিলিয়ন নিউক্লিয়াস আছে। ধরো এই 30 বিলিয়ন নিউক্লিয়াসে প্রতি 30 বিলিয়ন নিউক্লিয়াসে প্রতিটা নিউক্লিয়াসের মধ্যে এরকম 46টা করে ক্রোমোজোম থাকে বা 23 জোড়া ক্রোমোজোম থাকে। ক্রোমোজোম কখনো একটা কোষে থাকে না, ঠিক আছে? প্রতিটা কোষে নিউক্লিয়াস থাকবে, প্রতিটা কোষে ক্রোমোজোম থাকবে। হ্যাঁ, ওই যে নিউক্লিয়ার রেটিকুলাম থাকবে বা ক্রোমাটিন চালিকা থাকবে, সেখান থেকে ক্রোমোজোম তৈরি হবে এইভাবে, ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট কথা। এখন এক এক জীবে এক এক রকম ক্রোমোজোম থাকে, সংখ্যায় বলতেছে। তাহলে ক্রোমোজোম নাম্বার এক এক জীবে এক এক রকম এবং সেটা নির্দিষ্ট। তোমাদের বইয়ে এই কোন জীবে কয়টা করে ক্রোমোজোম থাকে এরকম মোটামুটি দেওয়া আছে। পরীক্ষার জন্য তোমাদের এটা পড়তে হবে না, শুধু জেনে রাখার জন্য একবার দেখবা, দেখি তো কোন জীবে কয়টা করে ক্রোমোজোম তৈরি হয় যখন কোষ বিভাজন শুরু হয়। তার এটা তোমাদের ধরো মোটামুটি 15-20টা জীবের নাম দেওয়া আছে, উদ্ভিদ দেওয়া আছে এক পাশে, প্রাণী দেওয়া আছে এক পাশে, ওইটা তোমাদের দেখে নিতে হবে, ঠিক আছে? এটা নির্দিষ্ট মানুষের 46টা ক্রোমোজোম বা 23 জোড়া ক্রোমোজোম। এই 23 জোড়া ক্রোমোজোম কখনো মানে 22 জোড়া বা 25 জোড়া এরকম হবে ইম্পসিবল। এই 46টার কম বেশি কখনো হবে না। হযরত আদম আলাইহিস সালামেরও এই 46টাই ক্রোমোজোম ছিল। তুমি, আমি, পৃথিবীর শেষ মানুষ যে আসবে তারও 46টাই ক্রোমোজোম থাকবে, 23 জোড়া ক্রোমোজোম থাকবে। এটা কখনো চেঞ্জ হবার না। আজকে আরেকটা জিনিস পড়ে এই ক্রোমোজোমের প্রকারভেদ করে আমরা আজকে ক্লাসটা শেষ করব। এটা একটা সেন্ট্রোমিয়ার, এ পাশে একটা বাহু, এ পাশে একটা বাহু, দুই পাশে দুইটা বাহু। তাহলে এটা দেখো সেন্ট্রোমিয়ার মাঝখানে, এই পাশে একটা বাহু, এই পাশে একটা বাহু। আমি এখানে বড় করে রাখছি, আমাদের ছোট করে রাখছি। তাহলে সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তি করে ক্রোমোজোমের প্রকারভেদ দেখা। মাঝখানে যদি দুই বাহুর মাঝখানে যদি সেন্ট্রোমিয়ার থাকে মাঝ বরাবর, সেটাকে আমরা বলবো মেটাসেন্ট্রিক। এই শব্দটা মনে রাখতে হবে, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, ঠিক আছে? এই সেন্ট্রোমিয়ারটা ধরো মাঝখানে নাই, জাস্ট মাঝখানের কাছে আছে। ধরো এটা বোঝা যাচ্ছে না, একটু ভালো করে আঁকাই। ধরো খেয়াল করো, এই সেন্ট্রোমিয়ারটা মাঝখানে এসে হয়েছে, কিন্তু এই সেন্ট্রোমিয়ারটা মাঝখানে আছে, মাঝখানে না, একটু মাঝের কাছে আছে। সেটাকে বলবো না সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে একটা হলো মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। কোন ক্রোমোজোমকে বলবো? যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা মাঝ বরাবর আছে। আর যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা মাঝ বরাবর নাই, মাঝ বরাবর থেকে একটু কাছে, হ্যাঁ, মাঝ বরাবরের কাছে নাই, প্রায় মাঝের কাছে আছে, সেটাকে আমরা বলবো সাবমেটাসেন্ট্রিক। হ্যাঁ, তারপরে হচ্ছে এরপরে কোনো ক্রোমোজোমে দেখা যায় যে এরকম ক্রোমোজোম তার একদম প্রান্তের কাছে যদি এই সেন্ট্রোমিয়ারটা থাকে, তাহলে এরকম প্রান্তের কাছে যদি সেন্ট্রোমিয়ার থাকে সেটাকে বলবো আমরা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। তাহলে এটা হচ্ছে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক কাকে বলে? যে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের একদম প্রান্তের কাছে অবস্থান করে সেটা হলো অ্যাক্রোসেন্ট্রিক। এবার দেখো এখানে বাহুটা দেখো, এই বাহুটা অনেক বড়, আর এই পাশের যে বাহুটা আছে যেটা উপরেরটা খুবই ছোট, অ্যাক্রোসেন্ট্রিক। এবার আরেকটা ক্রোমোজোম হলো টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। একদম সেন্ট্রোমিয়ারটা একদম এক প্রান্তে থাকবে, বাহু দুইটা থাকবে না, ফলে বাহু একটা থাকবে, সেটা হচ্ছে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে এইটা হলো সেন্ট্রোমিয়ার উপর ভিত্তি করে ক্রোমোজোমের প্রকারভেদ। এখন সব ক্রোমোজোমে কি সেন্ট্রোমিয়ার থাকে? কোনো ক্রোমোজোমে দেখা যায় সেন্ট্রোমিয়ার নাও থাকতে পারে। ধরো শুধু একটা বাহু অবস্থান করে
এখানে কোনো সেন্ট্রোমিয়ার নেই। সেই ক্রোমোজোম হচ্ছে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম, যেই ক্রোমোজোমে কোনো সেন্ট্রোমিয়ার থাকে না। ঠিক আছে, তাহলে সেন্ট্রোমিয়ারের উপর ভিত্তি করে ক্রোমোজোমের এই প্রকারভেদটা তোমাদের মুখস্থ রাখতে হবে। আজকের ক্লাসে আমরা কি পড়ব? আজকের ক্লাসে পড়ব হলো ক্রোমোজোম জিনিসটা কোথায় থেকে আসতেছে, প্রতিটা কোষে ক্রোমোজোম থাকতেছে, ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট, এবং সেই ক্রোমোজোমে কি কি থাকে, প্রকারভেদ, এইগুলো দেখলাম। আরো অনেক ইনফরমেশন তোমাদের বই দেওয়া আছে, এই ইনফরমেশনগুলো মুখস্থ করে নিবা, যতদূর সম্ভব মুখস্থ করবা। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা ক্রোমোজোমের রাসায়নিক গঠন পড়ব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।